হাল ছাড়তে নারাজ ইন্ডি জোট এবং তারই মধ্যে যে ব্রেকিং, আজ কংগ্রেস কার্যকরী কমিটির বৈঠক সকাল 11টায়, অর্থাৎ আর অল্প কিছুক্ষণ সময় পরে এই বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের নেতৃত্ব। বৈঠকে উপস্থিত থাকবেন সকল কংগ্রেস নেতারা, থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং এই ডাক পেয়ে গতকালই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। খার্গের ফোন পেয়েই রাজধানী রওনা দিয়েছেন অধীর। লোকসভা নির্বাচনের ফল নিয়ে পর্যালোচনা হবে ওয়ার্কিং কমিটির বৈঠকে, বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক, এবং সেই বৈঠকেই মূলত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা রয়েছে, যেখানে উপস্থিত অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতিও। মল্লিকার্জুন খার্গের ফোন পেয়ে গতকালই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অধীর। অন্যদিকে ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র গোঘাট। কুমারগঞ্জ পঞ্চায়েতে আক্রান্ত বিজেপি কর্মীরা, অভিযোগ পুলিশে বাধা দিলে ইট বৃষ্টি তৃণমূলের। ইটের আঘাতে জখম একজন পুলিশ কর্মী। ঘটনায় গোঘাটে তুমুল উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। ভোট পরবর্তী হিংসা, পোস্টপল ভায়োলেন্স, এবং সেখানে কার্যত নাম উঠে আসলো এবার গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে। সেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত। অভিযোগ পুলিশ বাধা দিলে ইট বৃষ্টি করে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগের সামনে উঠে আসছে। এমনকি ইটের আঘাতে জখম হয়েছেন একজন পুলিশ কর্মী। ঘটনায় গোঘাটে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাজারে চা খেতে গেছি, আমাদেরকে বাজার ঢুকতে দেওয়া যাবে না, আমরা বিজেপি পার্টি করি। বিজেপি পার্টি করি। কারা মারলো? ওই তৃণমূলের গুন্ডা বাহিনীরা ইট ফিট ছুটছে রাত্রে, আমাদেরকে পাঠাচ্ছে বাড়ির দিকে। ইট ফিট ছুটছে রাস্তার মধ্যে লেগেছে। আমি বাড়ি চলে আসার পরে এদিকে খবর পেলাম কি এদেরকে মানে তৃণমূলের যেসব লোক রয়েছে তারা এদেরকে মারধর করেছে। মারধর করার পরে মারধর করেছে। এবারে খবর পেয়ে আমরা সকলে ওর পাশে দাঁড়াবার জন্য গেলাম। এর ফ্যামিলির লোক, এই দাদার ফ্যামিলির লোক সব ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পরেতে ওরা সব যে যার সব ছুটে পালিয়ে গেলে। কিন্তু সেই মুহূর্তে পুলিশ ওখানে ছিল, পুলিশের থাকা অবস্থাতে এই ঘটনা ঘটেছে, মানে মারধর করেছে। এখন কিছু পুলিশ ওই জায়গাতে যাওয়ার ফলেতে এদেরকে সঙ্গে নিয়ে তারা সেখানে গিয়েছিল এতে, তখন ওরা থেকে ইট বা যাবতীয় শুয়ে ছিল, তখন তারা ছুঁড়ে মারার ফলে মানে তৃণমূলের যারা লোকজন ছিল তারা মারধর। তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূলের সংস্কৃতি, কালচার, কৃষ্টি কাউকে আঘাত করা নয়। বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে, ওটা ওদের আভ্যন্তরীণ দলের ব্যাপার, ওদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, ওরা নিজেদের ব্যক্তি স্বার্থে বিশ্বাস করে। তৃণমূল এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে জেলায় জেলায়, এবং যে ছবি দেখতে পাচ্ছেন কুমারগঞ্জ পঞ্চায়েতে, সেখানে আক্রান্ত বিজেপি। পুলিশ বাধা দিতে গেলে ইট বৃষ্টি করা হয়। ইট বৃষ্টি করে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগের সামনে আসে, এবং এই ইটের আঘাতেই জখম হয়েছেন একজন পুলিশ কর্মী। ভোট মিটে গেলেও ফল প্রকাশ হয়ে যাওয়ার পরও এখনো দিকে দিকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে জেলায় জেলায়। ভোট মিটতেই দিকে দিকে বিরোধীদের ওপর হামলা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, 3টে উইন্ডো করে ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত হয়ে ওঠে সালার। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয়। সংঘর্ষের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে, এমনকি মুর্শিদাবাদের সালারের মহাজনপট্টিতে ঘটেছে এই ঘটনা। কংগ্রেসের সমর্থক এক ব্যবসায়ীর দোকানে ঢুকে হামলার অভিযোগ। মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগের সামনে আসে। শুধু তাই নয়, একই সঙ্গে বীরভূমের ছবিটাও আপনাদের সামনে, যেখানে সদাইপুরের শাহাপুরে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। 8 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে সদাইপুর থানার পুলিশ। তৃণমূলের বিজয় মিছিল থেকে ঢিল ছোড়া হয় এবং বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের রামগঞ্জে অস্ত্রসহ ধৃত এক, দোকানের ভেতর থেকে উদ্ধার অস্ত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অস্ত্র উদ্ধার হওয়ার সেই ভিডিও, যেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অস্ত্র উদ্ধার হওয়ার সেই ভিডিও। উত্তর দিনাজপুরের রামগঞ্জে অস্ত্রসহ ধৃত এক। তুষার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও তুষার। একদমই, দেখো গভীর রাতে এমন একটি ঘটনা কিন্তু ঘটেছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যে পুলিশ সেখান থেকে কিন্তু কুয়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। কিন্তু এই ঘটনায় গোটা এলাকায় কিন্তু এক প্রকার আতঙ্ক রয়েছে, কারণ এই যে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির যে এলাকা রয়েছে সুজালি কমলাগাঁও এলাকা, সেখান থেকে কিন্তু আগেও একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবং এই যে উদ্ধার হলো, সেই ঘটনার পেছনে কারা রয়েছে, কি আরও কি আগ্নেয়াস্ত্র রয়েছে, তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে এলাকার বাসিন্দারা। তবে কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে আসলো, কেন বা এই দোকানের কুয়ার মধ্যে রাখা হলো, তা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহল থেকে শোনা যায়। বেশ, বুঝতে পারা গেল। আপাতত ধন্যবাদ জানাই তোমায় তুষার। উত্তর দিনাজপুরের ঘটনা, যেখানে রামগঞ্জে অস্ত্রসহ
একজনকে গ্রেফতার করা হয়। দোকানের ভেতর থেকে উদ্ধার হওয়া অস্ত্র এবং সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 2019 ছিল 18টি লোকসভা কেন্দ্র নিজেদের দখলে, আর 2024-এ সেই সংখ্যাটা কমে যায়, 6টি আসন হাতছাড়া হয়। কিন্তু এই হাতছাড়া হওয়ার কারণ কি? দিলীপ ঘোষ তিনি আর কার্যত এর নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন, যেটা আসন তা হাতছাড়া হয়েছে। আর অন্যদিকে লোকসভা নির্বাচনে খারাপ ফলে কার্যত ক্ষোভও প্রকাশ করেছেন দলের সিদ্ধান্তে অভিমানী দিলীপ ঘোষ। ওল্ড ইজ গোল্ড সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দিলীপ ঘোষ। ওল্ড ইজ গোল্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে সরাসরি আমার সঙ্গে রয়েছে। কি বোঝাতে চাইলেন সৈকত এই পোস্টের মধ্য দিয়ে দিলীপ ঘোষ? আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি সৈকতের সঙ্গে, কিন্তু আরও একবার আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি যেখানে সোশ্যাল মিডিয়াতে দিলীপ ঘোষ তার সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে সেখানে ওল্ড ইজ গোল্ড বলে মেনশন করেছেন। কিন্তু এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন দিলীপ ঘোষ? যদিও জেতা আসন হাতছাড়া হয়ে যায় বেশ কিছু সিদ্ধান্ত এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, যে কারণে কার্যত অভিমানের সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায়, এবং সেই দিলীপ ঘোষ তিনি ওল্ড ইজ গোল্ড বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কি হিন্ট দিতে চাইলেন দিলীপ ঘোষ? সৈকত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সৈকত, দেখো, কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন এবং সেই ফেসবুক পোস্টের মাধ্যমে যে হিন্ট আমরা পাচ্ছি যে ওল্ড ইজ গোল্ড, অর্থাৎ দলের পুরনো কর্মীরা তারা দলীয় সম্পদ, এমনটাই বোঝাতে চেয়েছেন দিলীপ ঘোষ। কিছুক্ষণ আগেই, বড়জোর আধ ঘন্টা থেকে 35 মিনিট আগে, দিলীপ ঘোষ রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি এবং রাজ্য বিজেপির সাংসদও ছিলেন, বিধায়কও ছিলেন। দিলীপ ঘোষ কিছুক্ষণ তার ফেসবুক পোস্টের মাধ্যমে যে হিন্ট দিয়েছেন, যে তিনি ফেসবুক পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড, অর্থাৎ দলের পুরনো কর্মীরা দলের সম্পদ, এই বিষয়টা তিনি ফেসবুক পোস্ট করেছেন। এবং এর মাধ্যমে যে হিন্ট পাওয়া যাচ্ছে যে কোথাও না কোথাও হয়তো দলের পুরনো কর্মীদেরকে অগ্রাহ্য করা হয়েছে, সেই জন্যেই কি রাজ্য বিজেপির এই ধরনের রেজাল্ট হয়েছে লোকসভা নির্বাচনে, এই বিষয়টাই তিনি হয়তো বোঝাতে চেয়েছেন। কারণ রেজাল্ট বেরোনোর পরে দেখা গেছে বর্ধমান দুর্গাপুরের ক্যান্ডিডেট হয়েছিলেন দিলীপ ঘোষ, একটা বিরাট ব্যবধানে কীর্তি আজাদের কাছে তিনি পরাজিত হয়েছেন। তারপর থেকেই তিনি বিভিন্ন ধরনের হিন্ট দিচ্ছিলেন, বিভিন্ন মন্তব্য করছিলেন। কোথাও দলের প্রতি বা দলীয় নেতা বা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একটা অভিমান ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি হিন্ট দিয়েছিলেন যে তাকে চক্রান্ত করা হবে, এই রকম বিভিন্ন কথা বলেছিলেন। আজকের এই ফেসবুক পোস্টের পরে তার যে মন্তব্য, তার যে হিন্ট তিনি দিচ্ছিলেন যে পুরনো কর্মীদেরকে কোথাও বসিয়ে দেওয়া হয়েছিল বা এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ফলে দলের পুরনো কর্মীরা অ্যাক্টিভ হননি, সেই জন্যেই পুরনো কর্মীদেরকে দল যাতে ভুলে না যায়, সেই জন্যেই কিন্তু তিনি এই ফেসবুক পোস্ট করেছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে হিন্ট দিয়েছেন। তিনি বলেছেন ফেসবুক পোস্টে ওল্ড ইজ গোল্ড, অর্থাৎ দলের পুরনো কর্মীরা তারা সম্পদ, দলের কাছে সম্পদ, তাদেরকে নিয়েই চলতে হবে। তাদেরকে ব্রাত্য করে রাখলে কোথাও না কোথাও আবার পরবর্তী ইলেকশনগুলোতে রেজাল্ট হয়তো অন্যরকম হতে পারে বা আশানুরূপ রেজাল্ট হয়তো নাও হতে পারে। সেই ধরনের পোস্ট করেছেন বা সেই ধরনের একটা হিন্ট দিতে চেয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তবে এই নিয়ে কিন্তু প্রায় রেজাল্টের পরে একটা বিষয় স্পষ্ট হচ্ছে সৈকত, আত্মসমালোচনার একটা সময় কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে, কারণ জেতা আসনও হাতছাড়া হয়েছে বিজেপির এই 2024-এর লোকসভা নির্বাচনে। আর তারপরেই কার্যত অভিমানের সুর দিলীপ ঘোষের গলায়, এমনকি সোশ্যাল মিডিয়াতে তার যা পোস্ট ওল্ড ইজ গোল্ড, এর থেকেও কিন্তু একটা বড় বার্তা তুলে ধরতে চেয়েছেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে। লোকসভা নির্বাচনে খারাপ ফল এবং ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। জেতা আসন হাতছাড়া হয়েছে বিজেপির। 2019-এ যখন তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন, ঠিক সেই সময় যে আসন
বিজেপির দখলে আসে সেই আসনও পর্যন্ত, অর্থাৎ সেই জেতা আসনও হাতছাড়া হয়ে গিয়েছে। বর্তমানে বিজেপির ঝুলিতে রয়েছে 12টি আসন এবং তারপরেই কার্যত কোথাও গিয়ে একটা আত্মসমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষে তিনি বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিজের যে জায়গা, অর্থাৎ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি 2019-এ সাংসদ নির্বাচিত হন, সেখানকার মানুষের বিপুল সমর্থন দিলীপ ঘোষের সঙ্গে এবং তারপরেও কেন সেই স্থান পরিবর্তন করা হলো। শুধু তাই নয়, দলের মধ্যে বিধায়করা তারাও বেশ কয়েকজন বিধায়ক কিন্তু দিলীপ ঘোষের পাশেই দাঁড়িয়েছেন। আর তারই মধ্যে ইঙ্গিতপূর্ণ যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড দিলীপ ঘোষ তিনি পোস্ট করেছেন। আগামীকাল শপথ গ্রহণ নরেন্দ্র মোদী, রবিবার শপথ নেবে মন্ত্রিসভাও। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে রবিবার সন্ধ্যে 7:15 তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে মোদী শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত 8,000-এরও বেশি অতিথি, শাসক এবং বিরোধী দলের নেতৃত্ব সহ আমন্ত্রিতদের তালিকায় দেশের বিভিন্ন কলাকুশলী থেকে শিল্পপতিরা। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রতিবেশী রাষ্ট্র নেতারাও। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। এমনকি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে নেপাল, ভুটান, মালদ্বীপ এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও। শনিবারই দেশে আসছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। মোদীর শপথ গ্রহণে আমন্ত্রণ পেয়ে দেশে আসছেন নেপালের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। মোদীকে অভিনন্দন জানিয়েছেন টেসলা এবং এক্সের মালিক ইলন মাস্ক এবং তার কোম্পানিগুলি ভারতে খুব তাড়াতাড়ি বিনিয়োগ করার জন্য মুখিয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।